বেশ, তাহলে আমরা আমাদের লেসন 1 ফাদার সেলফ কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছে আমাদের লেসন 2, একটা কবিতা, দ্যাট ইজ ফেবেল। ওকে, ফেবেল শব্দটার সঙ্গে অনেকেই পরিচিত হয়েছি, অনেকেই পরিচিত হইনি। ফেবেল মানে কাইন্ড অফ বলতে পারো ওই নীতিমূলক গল্প বা মোরাল স্টোরি যাকে বলা হয়। ওই যে ইসপের গল্প যেগুলো পড়েছো তোমরা বা পরীক্ষায় যেগুলো লেখো, সেগুলোর উপর যে গল্পগুলো হয়, যেগুলো একটা করে নীতি বাক্য থেকে থাকে, সেই ধরনের গল্পগুলোকে বলা হয় ফেবেল স্টোরি। ফেবেল স্টোরি আরেকটা বৈশিষ্ট্য কি, ফেবেল স্টোরির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে আহ, অমনুষ্যবাচক যে সমস্ত বিষয়বস্তুগুলো হয়, সেটা কোনো প্রাণীও হতে পারে, সেটা কোনো নির্জীব বস্তু বা বিষয়ও হতে পারে, তাদের উপরে কথা বলার শক্তি প্রদান করা হয়, অর্থাৎ তারা কথা বলতে পারে। এইবার এই যে বিষয়টা, মানুষ ছাড়া বা ব্যক্তি ছাড়া অন্যান্য প্রাণী বা অন্যান্য বিষয় বা বস্তুর উপর মানুষের চরিত্রের এই গুণগুলো চাপিয়ে দেওয়াটাকে সাহিত্যের ভাষায় বা লিটারেচারের ভাষায় একটা নাম আছে, খুব সুন্দর একটা নাম আছে, যাকে বলা হয় পার্সনিফিকেশন। পার্সনের বৈশিষ্ট্য যখন চাপিয়ে দেওয়া হচ্ছে কোনো ব্যক্তি বস্তু, মানে ব্যক্তি নয় সরি, কোনো বস্তু কিংবা প্রাণীর ওপর। দেখো, আমরা জানি গরু ছাগল ভেড়া এরা কথা বলতে পারে না, এক্সেপ্ট তোমরা। আচ্ছা, মানে তোমরা ছাড়া বাদ বাকি যা আসল গরু ছাগল ভেড়া আছে তারা কথা বলতে পারে না। হ্যাঁ, তো এদেরকে দিয়েও দেখবে রূপকথা গল্পে তো কথা বলানো হয়, দেখবে কুকুরটা কথা বলছে, বাঁদরটা কথা বলছে, বিড়ালটা কথা বলছে, কিন্তু এরা তো পারে না। এগুলো তো মানুষের বৈশিষ্ট্য। তাহলে পার্সন মানে ব্যক্তির বৈশিষ্ট্য এদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাই ওটা পার্সনিফিকেশন। ফেবেলে একটা বড় বৈশিষ্ট্য হলো এখানে পার্সনিফিকেশন হবে, মানুষের বৈশিষ্ট্য চাপিয়ে দেওয়া হবে। আমরা যে কবিতা পড়তে চলেছি তার লেখক সম্বন্ধে একটু জানবো। তার নাম কি? র্যালফ ওয়ালডো ইমারসন। ব্যক্তিটি কোথাকার ব্যক্তি ছিলেন? আমেরিকার। এই যে পাশে দেখতে পাচ্ছ ওনার ছবি, দেখতে অনেকটা অ্যাব্রাহাম লিঙ্কনের মতো ছিলেন। যারা অ্যাব্রাহাম লিঙ্কন সম্বন্ধে জানো, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তো তার মতো দেখতে ছিলেন খানিকটা। যাই হোক, আমেরিকারই অধিবাসী ছিলেন এই র্যালফ ওয়ালডো ইমারসন। র্যালফ ওয়ালডো ইমারসন বেসিক্যালি মোটিভেশনাল টেক্সটের জন্য বেশি বিখ্যাত। তার টেক্সটগুলোর মধ্যে একটা মোটিভেশন থাকে, একটা নীতি থাকে এবং কিছু নৈতিক শিক্ষা থাকে। ওনার একটা বিখ্যাত এসে আছে যার নাম হচ্ছে কি সেলফ রেলিয়েন্স, মানে আত্মনির্ভরতা বা আত্মবিশ্বাসও বলতে পারো এক ধরনের, এবং অসম্ভব সুন্দর এসে। তোমরা হয়তো এখন সেই এসেটা পড়ে ততটা রিয়েলাইজ করতে পারবে নাকি, কিন্তু এটা একটু উচ্চ লেভেলে, যখন উঁচু ক্লাসে উঠবে, যদি কখনো সুযোগ সুবিধা হয়, পড়ে দেখতে পারো ওই এসেটা। সেলফ রেলিয়েন্স বলে, যেটা থেকে আমরা দেখতে পাবো যে নিজের উপর বিশ্বাস থাকাটা কতটা জরুরি, এবং এই টেক্সট আমাদের শেখাবে নিজের উপর বিশ্বাস কিভাবে রাখতে হয়। যাই হোক, আর বেশি কিছু ওনার সম্বন্ধে জানার নেই। ডাইরেক্টলি এবার আমরা কবিতার দিকে এগিয়ে আসবো। কবিতায় আমরা দুটো চরিত্রকে দেখতে পাবো, এক স্কুইরল অর্থাৎ কাঠবিড়ালি, দুই মাউন্টেন অর্থাৎ পাহাড়। এবং কবিতার শুরুতেই এই যে বিষয়টা, এই যে দুটো চরিত্র স্কুইরেল এবং মাউন্টেন, এদের নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে। ছোট্ট কবিতা, সহজ সরল কবিতা, কিন্তু গভীর অর্থপূর্ণ কবিতা। চলো দেখা যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। পর্বত এবং কাঠবিড়ালি, চরিত্রের নাম দুটো পেয়ে গেলাম। হ্যাড আ কোয়ারেল, এদের একবার একটা ঝগড়া হয়েছিল। তাহলে মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে এক ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার, তখন আগের জন বা প্রথম জন, কল্ড দ্য ল্যাটার, পরের জনকে বলেছিল লিটল ব্রিগ। এবার প্রশ্ন হলো, ফর্মার তো স্যার বলে দিলেন আগের জন, তাহলে আগের জনটা কে? যদি কবিতার প্রথম লাইনটা লক্ষ্য করো, দেখো দুটো নাম দেয়া হয়েছে, মাউন্টেন আর স্কুইরেল। তাহলে ওই দুটো নামের মধ্যে যেটা প্রথম নাম সেটা হচ্ছে ফর্মার, আর যেটা সেকেন্ড নাম সেটা হচ্ছে ল্যাটার। তাহলে ফর্মার বলতে বোঝানো হয়েছে দ্য মাউন্টেনকে, ল্যাটার বলতে স্কুইরেলকে। তার মানে পুরো বিষয়টা কি দাঁড়ালো? মাউন্টেন স্কুইরেলকে বলছে লিটল প্রেগ, খুদে নীতিবাগিস। আচ্ছা, নীতিবাগিস মানে যারা নীতি বাক্য বলে,
মোরালিটি সম্বন্ধে বলে, এটা করা উচিত ওটা করা উচিত নয়, এই যে মোরাল বিষয়গুলো নিয়ে যারা সব সময় বুলি আওড়ায় তাদেরকে বলা হচ্ছে নীতিবাগীশ। এইবার এই যে কথাটা মাউন্টেন বললো স্কুইরেলকে উদ্দেশ্য করে, এটা কিন্তু সেটা তাচ্ছিল্য সুরে বললো। কেন তাচ্ছিল্য? দেখো, শুধু নীতিবাগীশ কিন্তু বললো না, সঙ্গে আর একটা অ্যাডজেক্টিভ জুড়লো, কি? লিটল, ছোট্ট, মানে তাকে তুচ্ছ, একেবারে তোমার কোনো মূল্য নেই এইভাবে দেখানো হলো। তুচ্ছ এক নীতিবাগীশ, তুই যে এত নীতিবাক্য ঝাড়িস, তোর কথা কে শোনে, এরকম একটা ব্যাপার। তাহলে দেখতে পাচ্ছি মাউন্টেন স্কুইরেলকে তাচ্ছিল্য করছে। এরপরে কি হচ্ছে দেখি। বান রিপ্লাইড। আচ্ছা, বান, এই বান মানেও কাঠবিড়ালি, তাহলে স্কুইরেলের সিনোনিম হলো বান। তাহলে সেই কাঠবিড়ালি এবার উত্তর দিচ্ছে। এই উত্তরটাই আমাদের বাকি কবিতাটা। কি উত্তর দিচ্ছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ডাউটলেস মানে নিঃসন্দেহে, নিঃসন্দেহে তুমি অনেক বড়, নিশ্চয়ই পর্বত তো অনেক বড় বটেই। বাট, কিন্তু, all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. লক্ষ্য করে এখানে ফুল স্টপ আছে, এতটা পরে থামতে হচ্ছে। তাহলে কি বলা হলো? বাট, কিন্তু, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার। আচ্ছা, সর্টস মানে ধরন, বানানটা লক্ষ্য করবে, SORTS, আর যদি এটা SHORTS হতো তাহলে তো ছোট বোঝাতো। তাহলে সমস্ত ধরনের থিংস অর্থাৎ জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই তাদেরকে একসাথে নিতে হবে। কিসের জন্য? সমস্ত ধরনের জিনিস এবং সমস্ত ধরনের আবহাওয়া এদেরকে অবশ্যই একসাথে নিতে হবে। কিসের জন্য? টু মেক আপ আ ইয়ার, একটা বছর গঠন করতে, অ্যান্ড আ স্ফেয়ার, একটা পৃথিবী গঠন করতে। তাহলে স্ফেয়ার মানে পৃথিবী, ঠিক আছে? আমরা পড়েছি ভূগোলে নিশ্চয়ই হেমিস্ফেয়ার বলে। হ্যাঁ, তাহলে পৃথিবী গঠন করতে গেলে সমস্ত ধরনের জিনিসের প্রয়োজন। আবহাওয়া বা জলবায়ু গঠন করতে গেলে, জলবায়ু না, মানে একটা বছর গঠন করতে গেলে সমস্ত ধরনের আবহাওয়ার প্রয়োজন। কিরকম একটু ভেঙে বলা যাক। দেখো, পুরো গ্রীষ্মকাল নিয়ে তো আর গোটা বছর হয় না, পুরো শীতকাল নিয়েও হয় না। শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, এইভাবে 6টা ঋতু নিয়ে একটা গোটা বছর হয়। তাই কেবল একটা ঋতুতে বছর হতে পারে না। তুমি বলতে পারো, স্যার এমন কিছু কিছু দেশ আছে যেখানে সবসময় তো স্যার বরফ আছে, সবসময় তো শীতকাল। হ্যাঁ, দেখো, সবসময় শীতকাল থাকলেও সেখানে আবহাওয়াটা কিন্তু একটু একটু পরিবর্তন হয়। কখনো কখনো বৃষ্টিপাতের আবহাওয়া আসে, কখনো কখনো আবহাওয়া একটু মনোরম থাকে। শীতপ্রধান দেশ হলেও আবহাওয়াটা কিছু হলেও চেঞ্জ হয়, স্রেফ একটাই কাইন্ড অফ ওয়েদার হতে পারে না। আবার পাশাপাশি বলছে সমস্ত জিনিস নিয়ে একটা পৃথিবী গঠিত হবে। নিশ্চয়ই সমস্ত জিনিস নিয়ে একটা পৃথিবী গঠিত হবে, তাই না? শুধু আলিপুরদুয়ার নিয়ে কি শুধু কলকাতা নিয়ে তার গোটা পৃথিবী হতে পারে না। দুনিয়ার সমস্ত ধরনের জিনিস, সমস্ত জায়গা নিয়েই একটা পৃথিবী সৃষ্টি হবে। এরপর কি বলছে দেখো, অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, স্কুইরেল বলছে, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস। ডিসগ্রেস মানে লজ্জা, সেমফুল। আমি মনে করি এটা কোনো লজ্জার বিষয় নয়। কোনটা লজ্জার বিষয় নয়? টু অকুপাই মাই প্লেস, আমার স্থান অধিকার করা, বা আমার স্থান বা জায়গাটুকু নিয়ে থাকা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, দারুণ একটা কথা বলছে দেখো, যদি আমি তোমার মতো এত বড় না হতে পারি, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট হতে পারবে না। একটা হাতি যদি পিঁপড়েকে গিয়ে বলে তোর কি গুরুত্ব, তখন পিঁপড়ে তো উল্টে প্রশ্ন করতে পারে, কই আমার মতো ছোট হয়ে দেখাও দেখি। আমি তো তোমার মতো বড় হতে পারবো না, কিন্তু তুমি আমার মতো ছোট হয়ে দেখাও, পারবে? আমার মতো তুমি ক্ষুদ্র ফুটো দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে চলে যেতে পারবে না। সুতরাং সব কিছুরই আলাদা আলাদা ভ্যালু রয়েছে। আমি যদি তোমার মতো বড় হতে না পারি, তুমিও তো আমার মতো ছোট হতে পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি আমার মতো অর্ধেক চটপটে হতে পারবে না। স্প্রাই মানে চটপট বা প্রাণবন্ত। অর্ধেক তো ছাড়ো, বিন্দু মাত্র হতে পারবে না। পাহাড় কি নড়তে চড়তে পারে? পারে না তো, এক জায়গায় স্থির। আর স্কুইরেল, কাঠবিড়ালিকে কি দেখেছি? একবারও স্থির নয়, এবং ভেরি র্যাপিডলি, ভেরি কুইকলি দেখবে তারা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ঝড়ের বেগে।
তাহলে পাহাড় তার অর্ধেকও চঞ্চল হতে পারবে না। অর্ধেক তো দূরের থাক, এতটুকুও পারবে না। আই উইল নট ডিনাই, স্কুইরেল বলছে আমি অস্বীকার করব না। ডিনাই মানে অগ্রাহ্য করা বা অস্বীকার করা। আমি অস্বীকার করব না, ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্রাক, তুমি তৈরি করো আ ভেরি প্রিটি, খুব সুন্দর স্কুইরেল ট্রাক, কাঠবিড়ালি যাবার রাস্তা। কারণ জঙ্গলের মধ্যে দিয়ে তো কাঠবিড়ালি ঘোরাফেরা করে। তাহলে আমি অস্বীকার করব না যে তুমি আমাদের জন্য তোমার পাহাড়ের ওপরে সুন্দর একটা রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার, এটাও দারুণ লাইন, এই কবিতার প্রধান লাইন। যে গুণের তফাৎ হয়, কোয়ালিটি মানুষের তফাৎ হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এই কথাটা সবসময় যেন মাথায় রাখি। এই দুনিয়ায় সমস্ত কিছুই ভালোর জন্য রাখা হয়েছে এবং সমস্ত কিছু কি বুদ্ধিদীপ্তভাবে পুট অর্থাৎ প্রবেশ করানো হয়েছে। এই দুনিয়ায় যেমন মানুষের গুরুত্ব রয়েছে, তেমনি একটা বন্য প্রাণীরও সমান গুরুত্ব রয়েছে, বাঘেরও যেমন গুরুত্ব রয়েছে, হরিণেরও তেমন গুরুত্ব রয়েছে। কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভরশীল। আমি যদি একটু শক্তিমান হয়ে গেলাম, ধরো আমার অর্থ সম্পদ অনেক বেশি হয়ে গেল, তখন গরিব মানুষদের দিকে আমরা তাচ্ছিল্য করছে, তোর কিছুই নেই, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে অহংকার বোধ। কারণ আমরা দিনের শেষে সবাই ভুলে যাই, কাল ধরো এই দুনিয়াতে আম্বানির সৃষ্টি হতো না যদি একজন কৃষক না থাকতো। আবার আম্বানি না থাকলে কৃষকেরও ঠিকঠাকভাবে মানে কৃষিকাজটাও হয়তো ঠিকঠাকভাবে জুটতো না। প্রত্যেকেই আমরা প্রত্যেকের উপর নির্ভরশীল। আম্বানি যদি বলে আমি কৃষকদের মানি না, তাহলে কাল আম্বানি খাবে কি? চাষাবাদ কে করবে? এই দুনিয়ায় ঈশ্বর সকলকেই সৃষ্টি করেছেন কোনো না কোনো কোয়ালিটি দিয়ে। কেউ পড়াশোনা একটু বেশি ভালো, কেউ পড়াশোনা একটু কম ভালো। যে হয়তো পড়াশোনায় বেশি ভালো সে পড়াশোনা তো করছি, যে একটু কম ভালো সে হয়তো খেলাধুলা একটু ভালো রয়েছে, কিংবা তার অন্য কোনো ট্যালেন্ট রয়েছে, সে খুব ভালো ছবি আঁকতে পারে, সে খুব ভালো গান করতে পারে, সে খুব ভালো অন্যান্য কাজগুলো করতে পারে। প্রত্যেকেই যে ক্লাসে ফার্স্ট হবে তা তো নয়। তাহলে লাস্টটা কে হবে? ক্লাসে ফার্স্ট হওয়া বা লাস্ট হওয়ার উপর ডিপেন্ড করে না তুমি ট্যালেন্টেড কি ট্যালেন্টেড নয়। ট্যালেন্টেড শব্দের অর্থ, ট্যালেন্ট শব্দের অর্থ মেধা। মেধার কোনো ডেফিনেশন হয় না। কিসের সাপেক্ষে তুমি ডেফিনেশন দেবে? আমি ঠিক করে দিতে পারি যে কোনটা মেধা আর কোনটা মেধা নয়? আমি পড়াশোনা ভালো করছি, যখন আমার পাশে আর একটা ছেলে ভালো পড়াশোনা করছে না, ওই বোকা ছেলে। মোটেও না। কে বলেছে? এখনই দেখা গেলো সে হয়তো চরম ছবি আঁকতে পারে, তাহলে তার ছবি আঁকার দিকে তো তুমি তার থেকে বোকা। তাহলে এই দুনিয়ায় মেধার কোনো পার্টিকুলার ডেফিনেশন হয় না। আমরা সবাই বুদ্ধিমান, সবাই বোকা। নিজের কাছে নিজের সঙ্গে তুলনা হয়। প্রত্যেককেই ঈশ্বর নির্দিষ্ট কারণে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে করে জঙ্গলকে বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও কিন্তু একটা বাদাম ভাঙতে পারো না। পর্বত কি করে? পর্বতের ওপরই দেখি, পাহাড়ের ওপরই তো জঙ্গল হয়, যেগুলো তুষারপাত হয় সেসব নয়। আমাদের উত্তরবঙ্গে যে পাহাড়গুলো রয়েছে সেগুলোর উপর তো বড় বড় জঙ্গল সব রয়েছে, গাছপালা। তাহলে পর্বতই তো জঙ্গলকে ক্যারি করছে। তাহলে কাঠবিড়ালি বলছে হ্যাঁ ঠিক আছে, আমি হয়তো তোমার মতো জঙ্গলকে বহন করতে পারি না, কিন্তু পাশাপাশি তুমি এটাও মনে রেখো, একটা কাঠবাদাম নিয়ে এসে তোমাকে আমি বলি যে পাহাড় এটা তুমি চিবিয়ে দেখাও, তো পারবে? তুমি তো পারবে না, ওটা তো আমি পারবো। তাহলে জঙ্গল বহন করার ক্ষমতা যেমন আমার নাই, কাঠবাদামটাকে ভাঙতে পারার ক্ষমতা তোমারও নাই। তোমার সৃষ্টি হয়েছে জঙ্গলটাকে বহন করার জন্য, আমার সৃষ্টি হয়েছে কাঠবাদামটাকে ভেঙে খাওয়ার জন্য। সুতরাং আমাদের প্রত্যেকের ভ্যালু আলাদা আলাদা। কাঠবাদাম ভাঙার দিক থেকে আমি ট্যালেন্টেড, তুমি জঙ্গল বহন করার দিক থেকে ট্যালেন্টেড। তাহলে আমরা কেউ যেন কাউকে তাচ্ছিল্য না করি। সবারই একটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ রয়েছে এই পৃথিবীতে। ব্যাস, এই তো এইটুকু কবিতা, কাজ শেষ। সহজ সরল কবিতা, কিন্তু এর ইনার মিনিংটা অনেকটা ডিপ। এইবার এই কবিতা থেকে মেনলি কোন লাইনগুলো একটু বেশি করে মার্ক করে রাখবো, কোন লাইনগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, এবং দুটো মেন লাইন রয়েছে যে দুটো থিম বেসড কোশ্চেন হয়। প্রথম লাইন কি? এই যে এখনই যেটা পড়লাম, ট্যালেন্টস ডিফার্স, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এটা মার্ক করে রাখবো। এটা থেকে থিম বেসড কোশ্চেন হয়। ওকে, আরেকটা কোশ্চেন হয় এই লাইনটা থেকে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই ওন প্লেস। এই লাইনটা থেকে থিম বেসড।
বাদ বাকি লাইনগুলো থেকে প্রশ্ন হয় না? অবশ্যই প্রশ্ন হয়, যেগুলো ইজি প্রশ্ন, আমরা সহজেই লিখতে পারবো। এই দুটো লাইন থেকে থিম বেস কোয়েশ্চেন হয়। আমি তো এক্সট্রা কোয়েশ্চেন তো লেখাবই। ওকে, এখান থেকে মোটামুটি ওই 8টা 9টা মতো মেন এক্সট্রা কোয়েশ্চেন লেখাবো। আমি বারে বলছি যে এক্সট্রা কোয়েশ্চেনগুলো আমি লেখাচ্ছি সেগুলো মেন কোয়েশ্চেন, যেগুলো আমাদের খুব বেশিবার আসে পরীক্ষায়, ঠিক আছে? আর ওগুলো বাদ দিয়ে যেগুলো আসবে তোমরা আরামসে উত্তর দিতে পারবে। বেশ, এখানে একটা কথা ছিল, এই যে লাইনটা এখনই শেষে বললাম যেটা, যে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই ওন প্লেস, এবং আমি মনে করি আমার নিজের জায়গা দখল করাতে কোনো মানে অসম্মানের কিছু নেই। হ্যাঁ, এই কথা যেন প্রত্যেকে মাথায় রাখি। এমন অনেক মানুষ আছে যারা জীবনে হয়তো একটু বড় হয়ে গেল, হয়তো তার বাবা কৃষিকাজের সঙ্গে যুক্ত, তার পরিবার কৃষিকাজের সঙ্গে যুক্ত, সেভাবে কোনো বড় পেশার সঙ্গে বাবা যুক্ত ছিল না, কিন্তু সে ভালো পড়াশোনা করেছে, বড় চাকরি বাকরি করছে, কোথাও গিয়ে সে একটু সম্মান বোধ করে যে আমার বাবা কৃষক, এই কথাটা বলতে লজ্জিত বোধ করে না। কখনই যেন আমরা সেই বিষয়গুলো নিয়ে লজ্জাবোধ না করি, কারণ ওই পেশাটা ছিল বলেই কিন্তু তুমি দুবেলা দুমুঠো খেতে পেয়েছো, পড়াশোনাটা করতে পেরেছো, করে এই ভালো জায়গায় আসতে পেরেছো, ঠিক আছে? অফিসে কাজ করছে মানে সেই বাবু, তাকেই সম্মান দিতে হয়, আর যে মেথডটা রাস্তা পরিষ্কার করছে তাকে আমরা অসম্মান দিই। এই ডিভিশনটা তো আমরাই করেছি। আরে যে অফিসে কাজ করছে সেও কারোর চাকর, যে ময়লা পরিষ্কার করছে সেও কারোর চাকর, দুজনাই চাকর। বলতে আমাদের গায়ে লাগে, কেউ মানে স্যুট পরে কারোর চাকরামি করতে যায়, আর কেউ ছেঁড়া জামা প্যান্ট পরে কারোর চাকরামি করতে যায়, দুজনাই চাকরামি করছে, দুজনাই নিজেদের কাজ করছে, তাই অসম্মানের তো কিছু নেই। মেথডটাও যেমন সমানভাবে যোগ্য, কিন্তু ওই অফিসারের সমান সম্মান পাওয়ার কিন্তু আমরা তাকে দিই না, কারণ আমরা তো এইভাবে ডিফারেন্স করি। কিন্তু ভেবে দেখেছি, কাল যদি অফিসওয়ালাটাকে হাতে ঝাঁটা ঝুড়ি ঝরিয়ে দিই, সে পারবে ময়লা পরিষ্কার করতে? পারবে না। আবার মেথডটাকে যদি বলি অফিসের কাজগুলো করো, করতে পারবে? পারবে না। প্রত্যেকের কাজ আলাদা, কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা কাজকেই সমানভাবে সম্মান দেওয়া, যেটা আমরা করি না। কিন্তু কাঠ বিড়ালি তাকে বলছে আমার কোনো লজ্জা নেই, আমি ছোট তো ছোট, আমার ছোট হিসেবে আমার ভূমিকা আছে, তুমি বড় তো বড়, তোমার বিষয়। একটা গোটা গাড়ি ধরা আছে, হ্যাঁ, এখন গাড়ি গোটা ফুল বডির সঙ্গে চাকার একটা দ্বন্দ্ব হচ্ছে, ধরে নাও। বলে দেখ আমি কত বড় একটা জাইগান্টিক একটা বডি, কত সুন্দর দেখতে, সবাই তো আমাকে দেখি গাড়িকে বলে বাহ বাহ দারুণ দেখতে, আমাকে দেখে লোকে ইমপ্রেস হয়। এখন কাল যদি চাকা বলে ঠিক আছে তোকে দেখে যখন ইমপ্রেস হয়, তাহলে আমি কাল থেকে আর চলবো না, গাড়িটার কোনো মূল্য থাকবে? বডি তোমার যতই চকচকে হোক, ওটা কিন্তু পড়ে থেকে থেকে ধুলোই পড়বে। সুতরাং গাড়ির চাকাটার মূল্যটাও বুঝতে হবে। সে বডির মতো তো চকচকে ঝাঁ চকচকে ডিজাইনওয়ালা হয়তো নয়, কিন্তু তার ভূমিকাটাই আসল। আবার শুধু চাকাগুলোও চলতে পারবে না বডি ছাড়া, বডি যদি না থেকে শুধু চাকা যদি চলে, তাহলে সেটাই বা কি কাজে লাগবে? সেটাও কোনো কাজে লাগবে না। সবারই আলাদা আলাদা ভ্যালু রয়েছে। এই কবিতা আমাদের সেই শিক্ষাটাই দিয়ে যায়, ব্যাস।